তোর বাবা এক বিশাল চা বাগানের আমি এটা বুঝতে পারিনি এরকম হয়ে যাবে। আমি এখনই ওকে হসপিটালে নিয়ে যাচ্ছি। নাম হলো উমা। Excuse me. Welcome to Quetzal Films. Quetzal Films presents original audiobook series আজ শুনবেন ম্যান উইদাউট আ ডেস্টিনেশন। গল্প রচনায় শৌক্তিক দে, ভাবনায় স্বাগত বাসু। শুরু হচ্ছে ম্যান উইদাউট আ ডেস্টিনেশন। रुद्रप्रयाग आइए बस पूरा खाली है, आइए जल्दी आइए। Excuse me, is anyone sitting here? একটা মিষ্টি কণ্ঠস্বর এলো অভির ডান দিক থেকে। সে সম্বিত ফিরে পেল আর তার ডান দিকে তাকাতেই সে দেখল একটি মাঝবয়সী সুন্দরী মেয়ে। তার কাঁধে একটা ব্যাগ আর হাতে ফোন, পরনে হলুদ রঙের কুর্তি, কপালে একটা ছোট্ট টিপ, কানে একজোড়া ঝুমকো, চুলটা পুরো খোলা যেন ঢেউ খেলে যাচ্ছে। অভি কয়েক মুহূর্ত তার দিকে তাকিয়ে থেকে সিট থেকে ব্যাগটা সরিয়ে নিয়ে জানলার বাইরে তাকালো। থ্যাংক ইউ। অভি চলেছে এখন হরিদ্বার থেকে রুদ্রপ্রয়াগের পথে। সে মুগ্ধ হয়ে বাইরের দৃশ্য অনুভব করছে। চারিদিকে সৌন্দর্যে যেন সে কোথাও হারিয়ে গেছে। হঠাৎ সে শুনতে পেল, হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আবার নিয়ে চলে এসেছি একটা নতুন ট্রাভেল ব্লগ। অ্যান্ড গেস হোয়াট, এবার আমরা চলেছি কেদারনাথের পথে। হ্যাঁ, জার্নিটা অনেকটাই বড় হবে। যেতে যেতে তোমাদের সঙ্গে শেয়ার করব প্রচুর ইনফরমেশনস আর এই পথের সৌন্দর্য। হ্যাঁ, গল্পটা অনেকটাই হবে। তাহলে চলুন যাওয়া যাক। ব্লগার? ইয়েস, অ্যাকচুয়ালি ইউ ক্যান সে দ্যাট। আই হ্যাভ এ ইউটিউব চ্যানেল। বাঙালি হয়ে এই বিদেশি ভাষায় কথা বললেও নিজের বাঙালিয়ানাটা না লোকানো যায় না। ও, আপনিও বাঙালি? সরি, ঠিক বুঝতে পারিনি। আসলে এখানে বাঙালিরও খুব একটা বাসে ট্রাভেল করে না তো, আর আমার হিন্দিটা সেরম ভালো নয়, তাই ইংলিশটা ইউজ করে থাকি। কিন্তু তাই বলে এটা ভাববেন না যে আমি বাংলা বলতে লজ্জা পাই। প্রপার সাউথ কলকাতার মেয়ে আমি। হ্যাঁ, সে তো দেখতেই পাচ্ছে। কিছু বললেন? না, কিছু না। ওহো, বাই দ্য ওয়ে, আমি মীরা। আমি অভিমন্যু। লোকে আমায় অভি বলেই ডাকে, আর আমি ওই নামটাই বেশ পছন্দ করি। বাস ছাড়ল, আর তার কিছুক্ষণ পরই অভি পাশ থেকে শুনতে পেল, ঠাকুর, এবারে যেন ভিডিওটা সাকসেসফুল হয়, জার্নিটা যেন স্মুথলি হয় ঠাকুর। ওহো, মাকে ফোন করতে তো ভুলেই গেছি। মীরা তাড়াতাড়ি করে তার মায়ের নাম্বার ডায়াল করে ফোনটা কানে দিল। হ্যালো, কোথায় ছিলিস তুই? ঠিক আছিস তো? তাহলে বাস পেয়ে গেছিস? হ্যাঁ মা, বাস পেয়ে গেছি আর ছেড়েও দিয়েছে। ফোনে নেটওয়ার্ক ছিল না তাই ফোন করতে পারিনি। তুমি কিন্তু সাবধানে থেকো আর ওষুধগুলো সময় মতো খেও। আমি পরে আবার ফোন করব, কেমন? এখন রাখি। অভি এতক্ষণ মীরার দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিল। মীরা ফোনটা রেখে অভির দিকে তাকাতেই অভি মুখটা ঘুরিয়ে নিল। ওরমভাবে কি দেখছিলেন? কই, কিছু না তো। আসলে আমার চ্যানেলটা ডাউনফলের দিকে যাচ্ছে। লাস্ট কয়েকটা ভিডিওসে একদম ভিউজ আসেনি, আর বলতে গেলে এটাই আমার একমাত্র আর্নিং সোর্স। আচ্ছা। এইখান থেকেই শুরু হলো অভি আর মীরার যাত্রা। এক লম্বা রাস্তার উদ্দেশ্যে তারা রওনা দিল। মীরা তার ক্যামেরা বের করে পথের সৌন্দর্যগুলোকে তুলে ধরছে। সে একটানা কথা বলেই চলেছে, কিন্তু এদিকে অভি একদমই চুপচাপ, বেশি কথা বলছে না।
শুধু শুনে যাচ্ছে আর মাঝে মধ্যে আচ্ছা ও এইসবের মধ্যে দিয়ে চালাচ্ছে। কিছুক্ষণ পর অভি ঘুমিয়ে পড়ল। তার যখন ঘুম ভাঙল, সে দেখল মীরা তার মুখের সামনে দিয়ে জানলার বাইরে হাত বের করে ভিডিও করছে। কিছুক্ষণ পর অভি বিরক্ত হয়ে বলে উঠল, আপনি জানলার ধারে আসতে পারেন, হয়তো আপনার সুবিধা হবে। থ্যাংক ইউ সো মাচ, আপনি খুব হেল্প করলেন জানেন তো। আসলে আমি একটা জানলার সিটি খুঁজছিলাম, কিন্তু একটাও পেলাম না। বুঝতেই পারছেন আসলে একটু ব্লগিং করি তো, তাই আর কি। সিট চেঞ্জ করতে গিয়ে মীরার মোবাইলটা তার হাত থেকে পড়ে গেল আর কিছুটা স্ক্র্যাচ খেল। এই বাবা, এটা কি হলো? সব শেষ হয়ে গেল, ফোনটাই পড়ে গেল। এবার কি হবে? ফোনটা তো অনেক দামি, আর কিনতেও পারবো না। উফ, কি যে হবে। ওহ যাক বাবা, ফোনটা ঠিক আছে, সেরকম কিছু হয়নি। যাক বাবা, ঠাকুর বাঁচিয়ে এলো। মীরা কথা বলেই চলেছে, কিন্তু এদিকে অভির কোনো বিকার নেই। সে জানলার বাইরে বারবার তাকাচ্ছে। এক্সকিউজ মি, এদিকে আমার ফোনটা পড়ে গেল আর আপনি বাইরের দিকে তাকিয়ে কি দেখছেন শুনি? মনে হচ্ছে বৃষ্টি নামবে। হ্যাঁ, এত সুন্দর একটা ওয়েদার, ঝকঝক করছে আকাশ, আর আপনি বলছেন কিনা বৃষ্টি? প্লিজ এসব বলবেন না, পুরো বিউটিটাই নষ্ট হয়ে যাবে। কেন? বৃষ্টির মধ্যেও তো একটা সৌন্দর্য আছে। আর পাহাড়ি এলাকায় বৃষ্টি পড়লে সেই সৌন্দর্য আরো বেড়ে যায়। সৌন্দর্যর আর আপনি কি দেখলেন? এতটা রাস্তা তো ঘুমিয়েই কাটালো, আবার আমাকে বলছে কিনা সৌন্দর্য উপভোগ করতে। আসলে আমার একটা বাজে স্বভাব আছে, আমি চাইলে যেখানে খুশি ঘুমিয়ে পড়তে পারি, আবার না চাইলে বহুদিন জেগেও কাটাতে পারি। যাকে আমার বেশ খিদে পেয়েছে, কিছু একটা খাই। অভি তার ব্যাগ থেকে কিছু খাবার বের করল। সে মীরাকেও অনুরোধ করলো খাবার জন্যে। তারা দুজনে যেই না খেতে শুরু করলো, অমনি আকাশ কালো করে এলো, আর তার কিছুক্ষণে পরেই ঝমঝমিয়ে বৃষ্টি নামল। জানতাম। অভির কথা অক্ষরে অক্ষরে মিলে গেল। ইস, কি সুন্দর ভিউটা আসছিল, বৃষ্টিটা এসে সব নষ্ট করে দিল। মীরা ফোনটা ব্যাগের ভেতরে রেখে জানলার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। কিছুক্ষণ পর তার এই বৃষ্টি ভেজা পরিবেশটা ভালো লাগতে লাগলো। আপনি না ঠিকই বলেছিলেন জানেন তো, পাহাড়ি রাস্তায় বৃষ্টির একটা আলাদাই সৌন্দর্য আছে। হ্যাঁ, কিন্তু অভি হঠাৎ দেখলো একটা লম্বা লোক সন্দেহজনকভাবে সবার মাঝখান দিয়ে ড্রাইভারের দিকে এগিয়ে যাচ্ছে। অদ্ভুতভাবে অভির তাকে দেখে একটু সন্দেহ হলো। সেই লোকটা একদম সামনে গিয়ে যখন পকেট থেকে ছুরিটা বের করে ড্রাইভারের দিকে এগিয়ে যাচ্ছে, অমনি হঠাৎ পেছন থেকে অভি এসে তার হাতটা চেপে ধরল। তারপরে তাদের মধ্যে শুরু হয়ে গেল ধস্তাধস্তি। সারা বাসের লোকজন থতমত এবং আতঙ্কিত হয়ে উঠল। অভি আর সেই লোকটার মধ্যে বেশ ভালো রকমই হাতাহাতি চলছে। বাসের কন্ডাক্টর ইতিমধ্যেই বাসের দরজা বন্ধ করে দিয়েছে। আরেকজন লোক পেছন থেকে এসে অভিকে আটকাতে গেলে অভি তার তল পেটে একটা ঘুষি মারতেই সে মাটিতে লুটিয়ে পড়ল। অভি দুটো লোককেই কাবু করে কন্ডাক্টর ও বাসের অন্য যাত্রীদের সাহায্য নিয়ে তাদেরকে বেঁধে রেখে দেয়। বাসের সব লোক অভির প্রশংসা করে। মীরা সমস্ত ঘটনা প্রত্যক্ষ করছিল। সে পুরো ঘটনাটা তার মোবাইলে ভিডিও করে নিল। অভি এসে তার পাশে বসতেই সে অভিকে জিজ্ঞেস করলো, আরে বাস, আপনি তো পুরো হিরোর মতো ফাইট করলেন, কিন্তু কি করে বুঝলেন যে লোকটা ডাকাতি করতে উঠেছে? ও, আপনি বুঝবেন না। এরপর রাস্তায় অনেকটা সময় কেটে গেল। মীরা অভিকে জিজ্ঞেস করলো, আচ্ছা একটা কথা জিজ্ঞেস করতে পারি, আপনি কি এরকমই গম্ভীর প্রকৃতির? ওই আর কি। তা আপনি কি করেন? আমি একটু বই পড়তে ভালোবাসি, গান বাজনারও শখ আছে, গিটার বাজাই, কিন্তু বাই প্রফেশন ওই স্টেট লেভেল আর্চার। বাহ, আপনি তীরন্দাজ?
সো ফাইনাল ডেস্টিনেশনটা কি? কেদারনাথ? সেটা এখনো ঠিক করিনি। যেখানে পৌঁছে হাঁপিয়ে যাব সেখানেই নয় যাত্রা শেষ করব। হ্যাঁ, এই আবার কিরকম কথা হলো? হ্যাঁ, আসলে আমি কোনো কিছুই প্ল্যান করে আসিনি, ইচ্ছা হলো তাই বেরিয়ে পড়লাম। বাই দ্য ওয়ে, এই ইউটিউব ছাড়া আর কি কিছু করা হয় না? মানে ওই হবি টবি? হ্যাঁ, হবি বলতে ওই একটু ছবি আঁকি, একটু বই পড়ি, একটু নাচ করি, আর বাই প্রফেশন বলতে এই ইউটিউবটাই বলতে পারেন। ও, আই সি। আপনার সঙ্গে আলাপ হয়ে বেশ ভালোই হলো। আমি এই ভ্লগটাতে আপনাকেও ইনক্লুড করতে পারবো। আফটার অল আমরা তো সেমই ডেস্টিনেশনে যাচ্ছি, টাইটেলটাও সেরকমই দিতে পারবো, ম্যান উইদাউট আ ডেস্টিনেশন। এই কথাটা অভিরত কানে বাজল না। সে অন্য এক অজানা রাস্তার খোঁজ করে চলেছে। তারা এখন চলেছে দেবপ্রয়াগের ওপর দিয়ে। যাত্রা যত দীর্ঘ হচ্ছে, বাইরের আবহাওয়া আস্তে আস্তে ঠান্ডায় পরিণত হচ্ছে। মীরা তার ক্যামেরায় ভিডিও করতে ব্যস্ত। হালকা শীতল হাওয়ায় তার চুলগুলো উড়ে চলেছে। অভি মাঝে মধ্যেই তার ফোনটা বের করে কয়েকটা ছবি তুলে আবার রেখে দিচ্ছে। মাঝে মধ্যে মীরার দিকে অবাক দৃষ্টিতে চেয়ে আছে। সে খালি একটাই কথা ভাবছে, একটা মানুষ একা এত কথা কি করে বলতে পারে। মীরা তার সাথে এমনভাবে কথা বলছে যেন সে অনেক দিন ধরে অভিকে চেনে। অভিরও মীরার সঙ্গটা খুবই মনোময় লাগতে শুরু করেছে। বাইরে শীতল হাওয়ায় কিছুক্ষণের মধ্যে অভির চোখ লেগে যায়। কিছুক্ষণ পর অভির ঘুম ভাঙল। মীরা বলল, আচ্ছা, আপনি কিছু মনে না করলে একটা সাজেশন দেব? হ্যাঁ, বলুন। রুদ্রপ্রয়াগে নেমে একটা জায়গায় যাবেন যেখানে মন্দাকিনী আর অলকানন্দা নদীর মিলন হয়। জায়গাটা অসাধারণ, আর তার সামনেই রুদ্রনাথের মন্দির। হ্যাঁ, ওকে, আমার কোনো প্রবলেম নেই। আর এখন তো আপনি আপনার ব্লগে আমাকে ইনক্লুড করে ফেলেছেন, সো না গিয়ে কি উপায় আছে? এমা, আমি সেরম কিছু মিন করিনি, প্লিজ ভুল বুঝবেন না। আসলে আমি শুধু একটা সাজেশন দিলাম। যেহেতু আপনি বললেন না যে আপনার কোনো প্রপার ডেস্টিনেশন নেই, তাই আর কি। আমি কিন্তু কোনোভাবে আপনাকে জোর করতে চাইনি। আর জানেন তো যে যাত্রাপথে একটা সঙ্গী পেলে যাত্রা আরও ভালোভাবে উপভোগ করা যায়, তাই আর কি। তাহলে তো এই কথাটা আমার জন্য অ্যাপ্লিকেবল, রাইট? 3 ঘন্টা একটানা বাসযাত্রা করার পর তারা অবশেষে এসে পৌঁছলো রুদ্রপ্রয়াগ। এইখানে দুই নদী অর্থাৎ অলকানন্দা ও মন্দাকিনীর মিলনস্থান। এই শহরের নামকরণ হয়েছে ভগবান শিবের রুদ্র অবতারের নামানুসারে। এই স্বর্গীয় শহরটি চারিপাশে দেখা যাচ্ছে হিমবাহ ও ফেনাযুক্ত নদী। 12টা বাজে। আমার মতে লাঞ্চ সেরে রুদ্রনাথ মন্দির যাওয়াটাই বেটার অপশন হবে। যতদূর শুনেছি মন্দিরটা অনেকখানি উপরে, সব সেরে নিচে নামতে নামতে সন্ধে হয়ে যাবে। হ্যাঁ, তাই চলুন। তারা দুজনে একটা ধাবায় গিয়ে বসলো। মীরা তার ক্যামেরা বের করে আবার ভিডিও স্টার্ট করলো। হ্যালো ফ্রেন্ডস, সো আমরা এখন পৌঁছে গেছি রুদ্রপ্রয়াগে। এখন আমরা লাঞ্চ করতে চলেছি, আর এরপর আমরা চলে যাব রুদ্রনাথ মন্দিরে। আপনারা জানেন, পথে আমার সঙ্গে দেখা হয়েছে এই মানুষটির, যার কোনো ডেস্টিনেশনই নেই। ইনি শুধু বেরিয়ে পড়েছেন অ্যাডভেঞ্চারের খোঁজে। আপনারাও কি কখনো অ্যাডভেঞ্চারের খোঁজে এরকম ডেস্টিনেশন ছাড়া বেরিয়েছেন? যদি বেরিয়ে থাকেন কমেন্ট সেকশনে নিশ্চয়ই জানাবেন। এদিকে অভি তার ফোনে নেটওয়ার্ক পাচ্ছে না বলে ব্যস্ত হয়ে পড়েছে। উফ, কিছুতেই নেটওয়ার্ক আসছে না। আমার ফোনটা করা খুব ইম্পর্টেন্ট। এই যে মশাই, চলুন খাবারটা অর্ডার করবেন তো। অভি ফোনে নেটওয়ার্ক না পাওয়ায় বিরক্ত হয়ে রেগে গিয়ে মীরার ওপর চেঁচিয়ে উঠল। উফ, তুমি নিজের মতো খাও না, কেন আমার পেছনে পড়ে আছো? একে বাসে বক বক করে মাথা খারাপ করে দিয়েছ, আর এখন এখানেও জ্বালাচ্ছ। নিজে খেতে হলে খাও, আর না হলে খেতে হবে না। অভির এরকম আচরণ দেখে মীরা আর কিছু না বলেই উঠে চলে গেল।
অভির কথাগুলো বলার পর অনুতাপ হতে শুরু করলো। তার মীরাকে ওইভাবে বলা উচিত হয়নি। মীরা তো আর তার নেটওয়ার্ক না আসার জন্য দায়ী নয়। খাওয়া দাওয়া শেষ করে তারা যাত্রা শুরু করলো রুদ্রনাথ মন্দিরের উদ্দেশ্যে। পায়ে হেঁটেই প্রায় 22 থেকে 23 কিলোমিটার পাহাড়ি রাস্তায় হেঁটে যেতে হয় এই রুদ্রনাথ মন্দিরে। চারিদিক ঘেরা গাছপালায় এবং শীতল আবহাওয়ায় তারা হেঁটে চলেছে সেই মন্দিরের উদ্দেশ্যে। মীরা সারা রাস্তা কোনো কথা না বলে চুপচাপ হেঁটে চলেছে। সে মাঝে মাঝে ক্যামেরা খুলে ব্লগ করছে, আবার মাঝে মাঝে একটু দাঁড়িয়ে পড়ে আবার হাঁটা শুরু করছে, কিন্তু কোনো কথা বলছে না। যেই মেয়েটা কথা না বলে এক দণ্ড থাকতে পারে না, সে এখন পুরোপুরি নিশ্চুপ। অভি অনুভব করল যে তখন ধাবায় মীরাকে ওইভাবে বলা তার সত্যিই উচিত হয়নি। সে অনেকবার চেষ্টা করলো মীরার কাছে ক্ষমা চাওয়ার, কিন্তু সে ব্যর্থ হলো। মন্দিরটি পৌঁছতে অতিক্রম করতে হয় 2খানা গ্রাম, আর তার মাঝখান দিয়ে বয়ে চলেছে একটা পাহাড়ি নদী। সেখানে তারা কিছুক্ষণ জিরিয়ে নিল। ব্যাপার, কোনো কথা বলছো না? মীরা কোনো জবাব দিল না। আই এম রিয়েলি সরি। তখন আমার ওইভাবে বলাটা উচিত হয়নি। অন্য রাগটা আমি তোমার উপর প্রকাশ করে ফেলেছি। সরি। মীরা মুখ ঘুরিয়ে বসে রয়েছে একটা পাথরের ওপর। সরি, কান ধরলাম। এবার তো কিছু বলো প্লিজ। আমি আবার কি বলবো? আমি তো বললেই মাথা খেয়ে নিই, আর আরও বললেই যেটুকু বাকি আছে সেটুকু যদি খেয়ে নিই তাহলে কি হবে বলুন? আমি ওইভাবে মিন করিনি। তখন একটা ইম্পর্ট্যান্ট কল করার ছিল, কিন্তু নেটওয়ার্কই পাচ্ছিলাম না, তাই আর কি। তাকে বাদ দাও না, ভুলে যাও না প্লিজ। দেখো, আমরা যখন এক পথেরই যাত্রী, তখন এইভাবে রাগ করে থাকার কি কোনো মানে হয়? ইটস ওকে। বাই দ্য ওয়ে, ইউ রিয়েলাইজড আপনি থেকে তুমি বলে ফেলেছো। ওহো, দেখেছো? এই, কিছু মাইন্ড করবে যদি তুমিটা বলা কন্টিনিউ করি? মীরা একটু মুচকি হেসে বলল, খুব মাইন্ড করব। চলো এবার যাওয়া যাক, নইলে ওইদিকে দেরি হয়ে যাবে। তারা আবার হাঁটা শুরু করলো। পথে তারা অনেক কথা, গল্প, হালকা খুনসুটি করতে লাগলো। অভি এখন অনেকটাই নিজেকে মীরার সাথে মানিয়ে নিয়েছে। 2 ঘন্টা হাঁটার পর তারা মন্দিরের কাছাকাছি পৌঁছলো। মন্দির থেকে সামনে এক অপরূপ পাহাড়ি দৃশ্য দেখা যাচ্ছে। মীরা মন্দিরে পৌঁছে সৌন্দর্যের মধ্যে হারিয়ে গেল। ওয়াও, জায়গাটা তো সত্যি অসাধারণ। না আসলে সত্যি মিস করতাম। অভি বাবা রুদ্রনাথের কাছে প্রার্থনা করছে। মীরা ব্যস্ত তার ভ্লগিংয়ে। সে একের পর এক ভিডিও করছে আর সেলফি তুলছে। হঠাৎ অভির কানে এলো এক বৃদ্ধ মানুষের কণ্ঠস্বর। অভির মনে হলো কেউ যেন তার নাম ধরে ডাকছে। সে এদিক ওদিক চেয়ে দেখল মন্দিরের ঠিক পাশে একটা গুমটি মতো জায়গায় কয়েকজন বুড়ো সাধু বসে রয়েছে। এই ঠান্ডাতেও তাদের গায়ে শুধুমাত্র একটি উড়ুনি আর গেরুয়া রঙের ধুতি। মাথায় জটা আর লম্বা সাদা দাড়ি প্রায় বুক অবধি পৌঁছে গেছে। তাদের মধ্যে একজন অভিকে ইশারায় তার কাছে ডাকলো। অভি একটু অবাক হয়ে এদিক ওদিক চাইতে লাগলো। শেষটায় সাধু বাবা তাকেই যে ডাকছেন সে বুঝতে পেরে তার সামনে গিয়ে দাঁড়ালো। প্রণাম বাবা। बेटा, क्या तुम मुझे थोड़ा पानी दे सकते हो? बहुत देर से प्यास लगा है। जरूर बाबा, ये लीजिए ना। बहुत धन्यवाद बेटा, भगवान तुम्हें आशीर्वाद करे। एक सच बात बताओगे बेटा? क्या बात है बाबा, बोलिए। तुम यहाँ पे क्या करने आए हो? घूमने के लिए आए हैं बाबा। झूठ मत बोलो बेटा, तुम यहाँ पे घूमने नहीं, किसी को ढूंढने आए हो। माफ करना बाबा, लेकिन आपको कैसे? मुझे सब पता है। करीबन 10 साल पहले वो मेरे ही आश्रम में रहती थी। दिन रात तपस्या करती थी वो, लेकिन
एक रात को अचानक से वो अपनी तपस्या तोड़कर यहाँ से चली गई। वो अभी कहाँ मिलेगी बाबा? गौरी कुंड एक बार जा सकते हो, भगवान करे वो तुम्हें वहां मिल जाए। धन्यवाद बाबा, धन्यवाद। और एक बात बोलूं बेटा, वो जो लड़की तुम्हारे साथ है ना, उसे कभी जाने मत देना। वो लड़की तुम्हारी शक्ति है। समय आने से उसे सब बता देना और उसको साथ लेके जाना। याद रहेगा बाबा, धन्यवाद। সাধু বাবার থেকে বিদায় নিয়ে অভি মীরার কাছে গেল। কি ব্যাপার বলো তো, কোথায় ছিলে তুমি? এদিকে আমি চারিদিকে তোমায় খুঁজে যাচ্ছি, শেষে দেখলাম তুমি ওই সাধু বাবার সঙ্গে কথা বলছিলে। কি বললেন উনি? সেরম কিছু না, জল চাইছিলেন। আচ্ছা বলছি, এখান থেকে গৌরীকুণ্ড কতখানি রাস্তা? তা তো প্রায় অনেকখানি। কেন? আমাদের যেতে হবে। আর কেদারনাথ? ওটাও যেতে হতে পারে। চলে আসুন, দেরি হয়ে গেলে বাস পাবো না। যদিও কেদারনাথ যেতে হলে সোনপ্রয়াগ তো যেতেই হবে, আর সোনপ্রয়াগের তো এখান থেকে ডিরেক্ট কোনো বাস নেই, গৌরীকুণ্ড হয়েই যেতে হবে। চলো। ওরা রুদ্রনাথ মন্দির থেকে নেমে এসে বাস টার্মিনালসে এলো। এদিকে সন্ধে নেমে গেছে। পাহাড়ি এলাকায় ঝপ করে সন্ধে নেমে যায়। কিছুক্ষণ পর ওরা বাসে চড়ে রওনা দিল গৌরীকুণ্ডের উদ্দেশ্যে। রাস্তা পুরো অন্ধকার, বাসের লোকজনও সেরম কথা বলছে না। হালকা একটা গান চলেছে বাসের মধ্যে। মীরা তার কানে হেডফোন লাগিয়ে গান শুনতে শুনতে ঘুমিয়ে পড়ল। তার মাথাটা হেলে গিয়ে পড়ল অভির কাঁধে। তার এলোকেশে চুল অভির মুখে এসে লাগছে। অভি এক দৃষ্টিতে মীরার দিকে তাকিয়ে রয়েছে। তারপর তারও চোখ লেগে এলো। বেশ খানিকক্ষণ পর অভি ধর্মড়িয়ে উঠে বসলো, আর তার সাথে মীরাও ঘুমটা ভেঙে গেল। কি হলো অভি? আর ইউ অলরাইট? আমাদের নামতে হবে এক্ষুনি। মানে এই মাঝ রাস্তায় অজানা অচেনা পথে রাত্রির বেলা তুমি কোথায় বলছো নামবে? যাই হোক না কেন, আমাদের নামতেই হবে, নইলে কি হবে? এই বাসটা কিছুক্ষণের মধ্যে অ্যাক্সিডেন্ট করবে। মীরা, তুমি আমাকে ভরসা করো তো? কথাটা শুনে মীরা কিছুক্ষণের জন্য থমকে গেল। সে কিছু বলতে পারল না। অভি আর কথা না বাড়িয়ে নিজের ব্যাগটা নিয়ে কন্ডাক্টরের কাছে গিয়ে বলল, अभी बस रोको और सभी यात्रियों को उतार दो। क्या बाबू, ये हुए हो क्या? तो कौन से कंपनी है? मैं जो बोल रहा हूँ वो कीजिए। सच में ये बस एक्सीडेंट करने वाला है। आप भी मरेंगे और सबको मरवाएंगे। आज यहाँ से पागल। ओए बस रुको, ओए बेकार आदमी को बस पे चढ़ाया है। जाइए, उतर जाइए और बहन जी को भी साथ लेकर जाइए, जाइए। কন্ডাক্টর দরজা খুলে দিল। অভি দেখলো মীরা তখনও তার সিটে বসে। সে তার কাছে গিয়ে তার ব্যাগটা নিল আর তার হাতটা ধরে টেনে নিয়ে এসে বাস থেকে নেমে পড়ল। বাসটা ওদের নামিয়ে দিয়ে চলে গেল। বাহ, এবার কি? এবারে রাত্রির বেলা কোথায় যাবে? আর তো কোনো বাসও নেই। এখন হাঁটা ছাড়া কোনো উপায় নেই। যদি পথে কোনো গাড়ি পাই তাহলে সেটাতেই নয় উঠে পড়বো। হ্যাঁ হ্যাঁ, তোমার আশায় তো লোকে গাড়ি নিয়ে এই মাঝ রাস্তায় রাত্রির বেলা ঘুরে বেড়াবে। এই অন্ধকারের হাঁটা, উফ, রিয়েলি ভাগ্য করে একটা সঙ্গী পেয়েছি বটে। তোমাকে তো আমি জোর করিনি। অ্যান্ড ফর ইউর কাইন্ড ইনফরমেশন, তুমি যেচে আমার সঙ্গে কথা বলা স্টার্ট করেছো। এতই যখন চিন্তা, বাসেই থেকে যেতে পারতে। ও তাই তো। আর আমি 3টে ইংলিশে কথা বলেছিলাম বলে কি সুন্দর কথা শুনিয়ে দিয়েছিল আমার। হ্যাঁ ঠিক আছে। আর তুমিও যে বলেছিলে লাইফ ইজ অ্যাডভেঞ্চার, সো এই তো অ্যাডভেঞ্চার সিচুয়েশন ক্রিয়েট হয়ে গেছে। করো অ্যাডভেঞ্চার। হ্যাঁ, কিন্তু তাই বলে এই রকম অ্যাডভেঞ্চার? প্লিজ। হ্যাঁ, এরমই অ্যাডভেঞ্চার। আর একটা কথা,
আমার মতো সঙ্গী না পেলে তোমার এই ভিডিওটাতেও না ভিউজ আসতো না, বুঝলে? ও তাই? হ্যাঁ তাই। ওরা ঝগড়া করতে করতে প্রায় কিছুটা রাস্তা হেঁটে অতিক্রম করলো। পেছন থেকে একটা গাড়ির হর্ন শুনতে পেল তারা। অভি গাড়িটাকে দাঁড় করালো। দুজন বিদেশি পর্যটক গাড়িটায় যাচ্ছিল। Yeah, can you please give us a lift? We are heading towards Gaurikond actually. Oh, okay, sure. We are also heading towards Gaurikond. মীরা আর অভি একে অপরের প্রতি প্রচণ্ড বিরক্ত হয়ে আছে। দুজন গাড়ির দুই প্রান্তে বসল। কিছুক্ষণ পর তারা ঘুমিয়ে পড়ল। রাস্তা পুরো শুনশান, চারিদিক কুয়াশায় ঢাকা ও নিস্তব্ধ। হঠাৎ গাড়িটি থেমে গেল। অভি আর মীরা ঘুম থেকে উঠে গাড়ি থেকে নেমে দেখল যে সামনে পাহাড়ের সাইডে প্রচুর লোক আর পুলিশ জমায়েত হয়েছে। কয়েকজন পুলিশ তাদের গাড়ি দাঁড় করিয়ে বলল, गाड़ी रोकिए, कोई भी गाड़ी आगे नहीं जाएगा क्योंकि रास्ता बंद है। सामने एक बस एक्सीडेंट हुआ है और जब तक ये रास्ता साफ नहीं हो जाता तब तक कोई भी गाड़ी आगे नहीं जाएगा। কথাটা যেন বজ্রাঘাতের মতো এসে পড়ল অভি আর মীরার ওপর। মীরা কথাটা শুনে অবাক হয়ে অভির দিকে তাকাতে লাগলো। অভির মুখেও কোনো কথা নেই। রাস্তার ধারে একটা ছোট্ট ধাবা রয়েছে, তারা সেখানে গিয়ে বসল। আজ বোধহয় তাদের এখানেই কাটাতে হবে। বাসের একটি প্যাসেঞ্জারও নাকি বাঁচেনি। তারা দুজনে অনেকক্ষণ চুপ করে বসে রইল। শেষে মীরা অভিকে জিজ্ঞেস করলো, আচ্ছা অভি, একটা সত্যি কথা বলবে প্লিজ? তুমি কি আগে থেকেই জানতে এগুলো হবে? মানে ঠিক বুঝলাম না। মানে এই যে আমাদের জার্নিটাতে এত বাধা আসবে, বাসের এইভাবে অ্যাক্সিডেন্ট, আর আমাদের এই রাত্রির বেলা এইভাবে কাটাতে হবে, তুমি এত কিছু কি করে প্রেডিক্ট করতে পারলে? আমি না চোখ বন্ধ করলেই কিছু জিনিস আমার সামনে ভেসে ওঠে, আর তার পর মুহূর্তেই সেই ঘটনাগুলো ঘটে যায়। এগুলো কি নিছক কোইন্সিডেন্স, নাকি তুমি ফিউচার প্রেডিক্ট করতে পারো? নাকি একটা কথা জিজ্ঞেস করবো অভি, কিছু মনে করবে না বলো? তুমি কি এখানে খালি অ্যাডভেঞ্চার করতে এসেছো, নাকি তোমার অন্য কোনো উদ্দেশ্য আছে এখানে আসার? তুমি আমার থেকে কি কিছু লুকোচ্ছ? প্লিজ বলো অভি। অভি বুঝতে পারল যে এখন সময় এসছে মীরাকে সব কিছু জানানোর। তাই সে তার অতীতের সমস্ত ঘটনা মীরাকে বলতে শুরু করলো। ঘটনার সূত্রপাত অভির বেড়ে ওঠার এক আশ্রম থেকে। সেই আশ্রমে অভির এক অভিভাবক ছিল, যার নাম ছিল রাম। সেই রাম একদিন খুবই অসুস্থ হয়ে পড়ল। মৃত্যুশয্যায় সে শুয়ে অভিকে বলল, অভি, আজ তোকে একটা সত্যি কথা বলে যাই। হয়তো আর বেশিক্ষণ নেই, তাই ভাবলাম যাওয়ার আগে অন্তত বলে যাই। তুই ছোট থেকে জিজ্ঞেস করতিস যে তোর মা বাবা কে। আজ তোকে সবটা বলি। তুই এক বড় ঘরে জন্মেছিলি। তোর বাবা এক বিশাল চা বাগানের মালিক ছিলেন দার্জিলিংয়ে। নাম মহেশ রায়চৌধুরী। তার অনেক পয়সা ছিল। বড় বড় প্রভাবশালী লোকদের সাথে তার ওঠা বসা ছিল। তোর বাবা আর
আমার বাবা ছিলেন বাল্যকালের বন্ধু। তোর মায়ের জন্ম এই আশ্রমেই হয়। এটাও বলতে শুনেছি তোর মা ছিলেন ঈশ্বরের বরপ্রাপ্ত কন্যা, যার মধ্যে অনেক শক্তি ছিল। নাম হলো উমা। তারপর একদিন তোর মা বাবার বিয়ে হয়, তুই হোস। কিন্তু তোর যখন 1 বছর বয়স, তখন হঠাৎ একদিন তুমি আজকেও মদ্যপ হয়ে বাড়ি ফিরেছ? হ্যাঁ, ফিরেছি, বেশ করেছি। এমনি সময় খেলেও বলবে, আবার পুজোর সময় খেলেও বলবে। আমার জীবন বলে কি কিছু নেই? হ্যাঁ, তুমি সারা জীবন ঘাস পাতা খেয়ে যাচ্ছ, আমি কিছু বলি? মানে তুমি তো আমার সামনে বসে আমিষ খাও, আমি কি কখনো কিছু বলি তোমায়? কিন্তু এত বড় একটা উৎসবের সময় তোমার এই ছাইপাশগুলো না খেলে কি চলছিল না? সরো, আমার ভালো লাগছে না। কেন যে মুহূর্তে তোমাকে বিয়ে করলাম, নিজের পায়ে নিজেই কুড়ুল মেরেছি, জীবনটাই বরবাদ হয়ে গেল। এই সরো তো, সরে যাও। এইভাবে প্রায় প্রতিদিনই তোর বাবা আর মায়ের মধ্যে ঝগড়া হতো। দুর্গাপুজোর কোনো একদিন ওদের মধ্যে খুব বড় সড়ো ঝামেলা হচ্ছিল, আর হাতাহাতিতে তুই তোর মায়ের কোল থেকে পড়ে যাস, আর ঘরের পাশে জ্বলা একটা প্রদীপ তোর মুখে পড়ে তোর মুখ পুরো ঝলসে যায়। এটা তুমি কি করলে? ও একটা শিশু। আমি এটা বুঝতে পারিনি জিনিসটা এরকম হয়ে যাবে। আমি এখনই ওকে হসপিটালে নিয়ে যাচ্ছি। তোর বাবা তৎক্ষণাৎ তোকে হাসপাতালে নিয়ে যায়। ডাক্তার জানায় যেভাবে তোর মুখটা ঝলসে গেছে, তাতে প্লাস্টিক সার্জারি করা ছাড়া আর কোনো উপায় নেই। আর একজন 1 বছরের বাচ্চা প্লাস্টিক সার্জারি কতটা নিতে পারবে, সেটারও কোনো সঠিক নিশ্চয়তা দেওয়া যায় না। তাই তোর বাবা মা দুজনেই ধরেই নিয়েছিলেন যে তুই আর বাঁচবি না। উমা দিদি খুব কষ্ট পেয়েছিলেন। সেদিন ছিল মহা অষ্টমীর রাত। তোর বাবা এসে যখন তোর মাকে খবরটা জানায়, তোর মা রাগে, দুঃখে, কষ্টে সব কিছু ছেড়ে চলে যায়। কিছুদিন সে এই আশ্রমেই ছিল। তারপর হঠাৎ একদিন সে এখান থেকেও চলে গেল। গুরুদেবকে বলে গেছিল যে সে তার সব মায়া ত্যাগ করে হিমালয়ের উদ্দেশ্যে রওনা দিচ্ছে। তার কিছুদিন পর হঠাৎ একদিন তোর বাবা তোকে কোলে করে এখানে নিয়ে আসে, গুরুদেবের কাছে তোকে দিয়ে চলে যায়।
তোর এই ঝলসানো মুখটা সারিয়ে তোলে এখানকার ডাক্তাররা। তোর থুতনিতে ওই পোড়া দাগটা ওটারই। তারপর থেকেই তুই এখানে বড় হয়ে উঠিস। একটা কথা বলি, উমা দিদি এখনো বেঁচে আছে। সে এখন হিমালয়তে ধ্যানমগ্ন। সে তার কিছু ক্ষমতা তোর মধ্যে দিয়ে গেছে। সে ভবিষ্যৎ দেখতে পেত। এখন তার কিছুটা অংশ তুইও দেখতে পাস। তাই বলছি, যা এবার নিজের মায়ের কাছে যা, মাকে ফিরিয়ে আন। সে যদি সবটাই জানতো তাহলে আমাকে ছেড়ে চলে গেছিল কেন? সে প্রথমে ভেবেছিল যে তুই আর বাঁচবি না, তাই সে কষ্টে শোকে কাতর হয়ে চলে গেছিল। পরে জেনেছিল যে তুই বেঁচে আছিস, কিন্তু সে আর ফেরার অবস্থায় ছিল না। সেদিন রাত্রেই রামদাদা মারা যান। আমিও স্থির করি যে দুর্গাপুজোর সময় যখন সারা কলকাতায় উৎসবের আনন্দে মেতে থাকবে, তখন এক মা হারা ছেলে তার মাকে খুঁজতে বেরোবে। আর আমি চোখ বন্ধ করলেই কিছু জিনিস আমার সামনে ভেসে ওঠে, আর তার পর মুহূর্তেই সেই ঘটনাগুলো ঘটে যায়। হয়তো এটা মায়ের দিয়ে যাওয়া কোনো এক অলৌকিক শক্তি। আর একটা কথা বলবো মীরা, এই শেষ যাত্রাটুকু হয়তো তোমাকে ছাড়া সম্ভব নয়। তোমার ভগবান কৃষ্ণ যেমন অর্জুনকে নিরস্ত্রভাবে সমর্থন করেছিলেন, তেমন তুমিও আমার জীবনে কৃষ্ণর মতনই ভূমিকা পালন করছো। প্লিজ, এই যাত্রাটায় কি আমার সাথে তুমি থাকবে? মীরা অভির হাতে হাত রেখে বলল, থাকবো, কথা দিলাম। কি জানো তো অভি, আজকাল এই মোবাইল ক্যামেরার যুগে এসে রিয়েল লাইফের থেকে ভার্চুয়াল লাইফেই বেশি বাঁচি। আমি যেই ব্লগিং করি, ট্রাভেল কম ভিডিও বেশি করি। ট্রাভেলটা না ওই ভিডিওর মধ্যে দিয়েই করি। আসল সৌন্দর্য যে কি সেটা জানতেই পারি না। নিজের চোখে না দেখলে আসল সৌন্দর্যের ভ্যালু বুঝবো কি করে? আজ তোমার সাথে থেকে সেটা রিয়েলাইজ করলাম। আমি তোমার সাথে তোমার মাকে খুঁজতে যাব, প্রমিস। জানো, আমারও জীবনে একটা এরম ঘটনা আছে। আমি যখন ছোট ছিলাম আমার বাবা মারা যান। মা আশ্রয় নিয়েছিল মামার বাড়িতে। মামা খুবই প্রভাবশালী লোক ছিলেন, খুব টর্চার করতেন মায়ের ওপর। আমি বেশি দিন সহ্য করতে না পেরে মামাকে একদিন পুলিশের কাছে ধরিয়ে দিলাম। মামার শাস্তি হয়। তারপর আমি আর বোন মিলে পড়াশুনো করে এটা ওটা কাজ করে একটা ভালো বাড়ি কিনে মাকে সেখানে নিয়ে গিয়ে রাখি। ছোট থেকে আমার এইসব ভিডিও অডিও এইসবের একটা ভালোবাসা ছিল। কি করে জানবো সেটাই একদিন আমার রোজগার হয়ে দাঁড়াবে। আই এম দেয়ার উইথ ইউ অভি, প্রমিস। সেদিন রাত্রিবেলা ওদের ওই ধাবাতেই কেটে গেল। পরের দিন ভোর হতে তারা রওনা দিল গৌরীকুণ্ডের উদ্দেশ্যে। গৌরীকুণ্ড পৌঁছতে তারা সর্বপ্রথম পৌঁছলো গৌরীকুণ্ডের মন্দিরে। সেখানে এক তপস্বীকে জিজ্ঞেস করায় সে জানালো যে উমা নামে এক তপস্বিনী এখানে গত 5 বছর ধরে তপস্যা করে চলেছে। সেটা শুনে অভির আনন্দে চোখে জল চলে এলো। আস্তে আস্তে তারা মন্দিরের দিকে এগোতে লাগলো। সেখানেই দেখতে পায় কিছু লোক এক তপস্বিনীর সামনে দাঁড়িয়ে রয়েছে। তারা বুঝলো সেই তপস্বিনী হলেন উমা। অভি দৌড়ে গিয়ে তার কাছে গিয়ে দাঁড়ালো। মা, আমি এসে গেছি। তপস্বিনী আস্তে আস্তে চোখ খুললেন।
অভিকে দেখে একটু অবাক হয়েই বললেন, बेटा तुम कौन हो? মা, আমি অভি, আমি তোমার অভি। अभी? कौन अभी? मैं किसी अभी को नहीं जानती। অভির তৎক্ষণাৎ মনে পড়ল যে রামদাদা তাকে বলেছিলেন যে তার মা নিজেই তাকে চিনতে পারবে। সে বুঝতে পারল এই উমা তার মা নন। তপস্বিনী তাকে শান্ত কণ্ঠে ডেকে বলল, मेरे पास आके बैठो बेटा, शांति से बात करते हैं। देखो बेटा, तुम जिसे ढूंढ रहे हो शायद मैं उसे जानती हूँ। 5 साल पहले हम दोनों एक साथ यहीं रहते थे, लेकिन अचानक से एक दिन वो जाने कहाँ चली गई। लेकिन कहाँ? शायद केदारनाथ। तुम वहां जाके ढूंढ सकते हो, शायद वो तुम्हें वहीं पे मिल जाए। ক্লান্ত অভি আর মীরা এবার চলল কেদারনাথের পথে। গৌরীকুণ্ড থেকে 5 ঘন্টা হাঁটা পথ কেদারনাথ। চারিদিকে দর্শনার্থীদের ভিড়। কেউ কেউ হেঁটে ভ্রমণ করছে, আবার কেউ কেউ ঘোড়ার পিঠে। যাত্রাপথে তাদের চোখে পড়ল আরও অনেক তপস্বিনী। এরই মাঝখানে ঘটল আরও এক বিপত্তি। ঝমঝমিয়ে বৃষ্টি নামায় তাদের যাত্রা কিছুক্ষণের জন্য বন্ধ করতে হলো। তারা পাহাড়ের ধারে একটা পাথরের ওপর প্রায় ভেজা অবস্থাতেই কিছুক্ষণ দাঁড়িয়ে পড়ল। মাকে খুঁজতে কত বাধা বিপত্তি পেরোতে হচ্ছে, আর তার সাথে তোমাকেও সাফার করতে হচ্ছে। আই এম রিয়েলি সরি মীরা। এবার কিন্তু আমি সত্যি চলে যাবো বলে দিচ্ছি। সরির কি আছে? আমিও তো চাই তুমি তোমার মাকে খুঁজে পাও, আর আমার সঙ্গে দেখা হওয়াটা তো ভগবানের ইচ্ছা। তাই তো বলছি, এত ভেবো না, এভরিথিং উইল বি ওকে। 2 ঘন্টা টানা হাঁটার পর তারা এসে পৌঁছলো কেদারনাথের মন্দিরের সামনে। সেখানে প্রচুর ভক্ত ও তপস্বিনীদের ভিড়। এত লোকের মাঝখানে মাকে আর কোথায় খুঁজবো? অভি প্রায় হাল ছেড়ে দিয়ে মন্দিরের সামনে থাকা একটা পাথরের ওপর গিয়ে বসল। তার সারা মুখে হতাশা এবং ক্লান্তির ছাপ। না, মনে হয় না মাকে আর খুঁজে পাবো। মীরা তার পাশে বসে তার হাতে হাত রাখল। তুমি ব্যর্থ হবে না অভি, আমার বিশ্বাস তুমি ব্যর্থ হবে না। হঠাৎ মীরা চোখে পড়ল অভির পেছনে একজন গেরুয়াধারী তপস্বিনী এসে দাঁড়িয়েছেন। অভি, পেছনে দেখো। অভি উঠে দাঁড়িয়ে পেছন ঘুরে চাইল। চাইতে সে দেখল এক বৃদ্ধা তপস্বিনী তার পেছনে এসে দাঁড়িয়েছেন। অভির মুখে এক আনন্দের হাসি ফুটে উঠল। সে দৌড়ে তার কাছে গিয়ে সামনে হাঁটু গেড়ে বসল। মা, শুনছিলেন ম্যান উইদাউট আ ডেস্টিনেশন। গল্প রচনায় সৌপ্তিক দে, ভাবনায় স্বাগত বাসু, গল্প পাঠ ও সাধু বাবার চরিত্রে সৌপ্তিক দে, অভির চরিত্রে স্বাগত বাসু, মীরার চরিত্রে সৈমী ব্যানার্জি, উমার চরিত্রে শ্রেয়া কর্মকার, মহেশ ও কন্ডাক্টরের চরিত্রে রোহিত দত্ত, রামদাদার চরিত্রে সুরীপ ব্যানার্জি, মীরার মা ও তপস্বিনীর চরিত্রে শ্রীমতী নবনীতা ব্যানার্জি, সাউন্ড ডিজাইন সৌপ্তিক দে, পোস্টার ডিজাইন ও সমগ্র পরিচালনায় সৈমী ব্যানার্জি। আমরা আবারও ফিরে আসব আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে খুব তাড়াতাড়ি। অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।